আমি একজন বিরোধী দল থেকে বিলং করছি। এরকম কোনো প্রভিশন সময় দেওয়া হয়নি বিরোধীদের ওখানে মতামত রাখার। অবশ্যই এটা নিয়ে চর্চা হওয়া দরকার ছিল। ওবিসি বিয়ের ক্ষেত্রে যাদের রিজার্ভেশন দিয়েছে অনেক বিতর্ক আছে, আলোচনা দরকার ছিল, তারপরে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। কিন্তু আমরা যেটা দেখলাম এটা হচপচ করে ওবিসি এতে যারা ছিলেন তাদেরকে অনেক ক্ষেত্রে ওবিসি বিতে পাঠিয়ে দিয়েছেন। বড় জনগোষ্ঠী শেরশাবাদিয়া থেকে শুরু করে আরও যারা আছেন, এরকম অনেক হচপচ হয়েছে। এটা হয়তো আগামী দিনে যদি ঠিকঠাক না করে, দেখবেন প্রথমে আমরা চিঠি দিচ্ছি, চিঠি দেওয়ার পরে যদি রেকটিফাই না করে আইনি লড়াই আমরা লড়বো। ভুল বোঝানো ঠিক বোঝানোর প্রশ্ন এখানে আসছে না। ভুল করেছে কমিশন, ভুল করেছে, এই ভুলটা শুধরাতে হবে। যদি না শুধরায় আইনি লড়াই হবে তখন। আজকের ওবিসি শুনানি যেটা ছিল, ওবিসি মামলার শুনানি, সেখানে রাজ্য সরকারকে ধাক্কা খেতে হয়েছে এবং সেই সওয়াল জবাবে আর কি উঠে এসেছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদের একেবারে স্পষ্ট পর্যবেক্ষণ যে তারা তাদের যে মূল নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশে কোথাও গিয়ে কোনো নিয়োগ প্রক্রিয়া আটকে যাবে বা কোনো নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে বা কোনো ভর্তির প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে সেই ধরনের কোনো স্থগিতাদেশ তারা দেননি। তারা স্পষ্টত বলেছিলেন যে 2010 সালের আগে পর্যন্ত যে 66টি সম্প্রদায় যারা ওবিসির তালিকাভুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। এবং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা এর আগে একাধিক মামলায় খুব স্পষ্ট করে বলেছেন যে 66টি যে সম্প্রদায় 2010 সালের আগে পর্যন্ত যারা ওবিসি তালিকাভুক্ত ছিল তাদেরকে নিয়ে এগোতে সরকারের কোথাও কোনো বাধা নেই। সরকার মনে করলে তারা কিন্তু এদেরকে নিয়ে সেই নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া সংগঠিত করতে পারে। এবং সেই কথাটা আজকেও মাননীয় বিচারপতিরা আবারও সরকারকে মনে করিয়ে দিয়েছেন যে আপনারা মনে করলে এই 66টা সম্প্রদায়কে নিয়ে আপনারা এগোতে পারেন। কিন্তু এখানে যে মূল সমস্যা হচ্ছে যে আইনজীবীরা অভিযোগ করেছিলেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই মূল নির্দেশের পরে একাধিকবার প্রশাসনিক স্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই 140টি সম্প্রদায়কে নতুন করে ওবিসির আওতায় নিয়ে আসা হলো। ফলে সেই 140টি সম্প্রদায়কে নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে আইনজীবীরা প্রশ্ন করেছিলেন এবং তারা খুব স্পষ্টত বলেছিলেন যে এই যে 140টি সম্প্রদায়কে আনার কথা সরকারের তরফ থেকে বলা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, সেটা কিন্তু একেবারেই বৈজ্ঞানিক পদ্ধতি মেনে বা বাস্তবসম্মত পদ্ধতি মেনে সেটা কিন্তু করা হয়নি। তাদের অভিযোগ ছিল যে এই ধরনের একটা বড় ধরনের ওবিসির লিস্ট বানাতে গেলে যে সমীক্ষার প্রয়োজন হয় সেই সমীক্ষা সরকারের তরফ থেকে করা হয়নি। এবং তার পাশাপাশি তারা কিন্তু খুব স্পষ্ট করে অভিযোগ করছেন যে এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক মানুষের ক্ষেত্রে এই ধরনের সমীক্ষা করা সেটাও কিন্তু সম্ভব নয়। এই সমীক্ষা করতে গেলে বিজ্ঞানসম্মতভাবে বড় একটা সময়ের প্রয়োজন রয়েছে এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন রয়েছে এবং মোট মানুষের প্রেক্ষিতে অর্থাৎ মোট জনসংখ্যার প্রেক্ষিতে এই ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষ কতজন রয়েছে সেইটাকে নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে, বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিতে সরকারের তরফ থেকে গুরুত্ব না দিয়ে সেগুলিকে অমান্য করে তারা কিন্তু এই 140টি সম্প্রদায়কে নতুন করে তারা নিয়ন্ত্রণে ওবিসির আওতায় নিয়ে এসেছেন। ফলে এই গোটা পদ্ধতি নিয়েই আইনজীবীরা নতুন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং যার প্রেক্ষিতে মাননীয় বিচারপতি মূল যে নির্দেশ তারা কলকাতা হাইকোর্টের তরফ থেকে তারা দিয়েছিলেন সেই নির্দেশে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নেই। ফলে সুপ্রিম কোর্টে যখন কোন রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই তখন এটা মনে করতে হবে যে কলকাতা হাইকোর্টের নির্দেশই এই মুহূর্ত অব্দি চূড়ান্ত নির্দেশ এবং কোনো ধরনের পদক্ষেপ সরকারকে করতে গেলে সেই চূড়ান্ত নির্দেশ মেনে বা তাই সেখানে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে করতে হবে। এবং এখানেই বিচারপতিদের পর্যবেক্ষণ হচ্ছে যে সরকারের তরফ থেকে যে একাধিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে সেই পদ্ধতিতে তারা দেখতে পাচ্ছেন যে কোনো পদ্ধতি 2012 সালের ওবিসি আইন মেনে হয়েছে, আবার কোন পদ্ধতি 1993 সালে গিয়ে আবার সেখানে গিয়ে আটকে গিয়েছে। ফলে এখানেই প্রশ্ন যে একটা সরকারের তরফ থেকে এই 2012 সালের যে আইন ছিল সেখানে সংশোধনী এনে তারপরে পদক্ষেপ করা প্রয়োজন ছিল। ধন্যবাদ সৌভিক।